তাদেরকে কারা কারা ওকে, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আমাকে একটু জানিয়ে দিবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানিয়ে দিবেন। তাহলে আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করব বাংলা বানান নিয়ে। তো আমাকে একটু যদি জানিয়ে দিন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি দেখতে পাচ্ছি তমা বলেছে যে আদাব ভাইয়া, ওকে ঠিক আছে। তো আমাকে একটু জানিয়ে দিবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আহ শুরু করব আমাদের আজকের যে ক্লাস, সেই ক্লাসটা আমরা আলোচনা করব। আজকে আমরা বাংলা বানান নিয়ে আলোচনা করব। বাংলা বানান নিয়ে আমাদের আজকের আলোচনা চলবে। ঠিক আছে, তো আমাকে একটু জানিয়ে দিন যে সবকিছু ঠিকঠাক। ওকে, সব ঠিক আছে, ঠিক আছে। আপনার বই আজকে পাইছি। ওকে, যারা বইটা পেয়েছেন তারা আহ আহ বানান বিদ্যা বইটা যারা পেয়েছেন তারা অবশ্যই একটা কাজ করবেন। আপনাদের যে পেইড ব্যাচ আছে, অর্থাৎ যে ব্যাচ আপনি ক্লাস করতেছেন, প্রাইভেট ব্যাচ যেখানে ক্লাস হচ্ছে, ওই গ্রুপে একটা পোস্ট দিয়ে বইটা সম্পর্কে একটু লিখবেন। আহ বইটা সম্পর্কে একটু লিখতে পারেন যে আসলে বইটা পড়ে আপনার কাছে কেমন লেগেছে এবং বইটা পড়ে কেমন লেগেছে এই জিনিসটা আপনি একটু জানিয়ে দিবেন। আর যারা বই এখনো অর্ডার করেননি তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে দয়া করে একটু আপনারা বইটা একটু অর্ডার করবেন, ইনশাল্লাহ কাজে দিবে। আমি তো বলছি যে বইটা কিনে যদি আপনার যদি মনে হয় না আসলে ভাইয়া আমি বইটা থেকে উপকৃত হয়নি, তাহলে আপনার বইয়ের টাকা আমি ফেরত দিয়ে দিব, কথা দিচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে। বানানের তো পিডিএফ দেন নাই। ওকে, আজকে দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। আমাদের যে পিডিএফ আজকে দিয়ে দেওয়া হবে, কোনো ব্যাপার না, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। ঠিক আছে, ওকে ওকে। সো আমরা তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা বাংলা বানানের বিভিন্ন নিয়ম নিয়ে আলোচনা করব। আজকে আমরা আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমরা বাংলা বানানের বিভিন্ন নিয়ম নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। ওকে, তো আসেন ফার্স্ট অফ অল আমরা শুরু করি। আমাদের প্রথম নিয়ম সেটা হচ্ছে যে দেশ অথবা দেশ, জাতি, ভাষা, এই তিনটা জিনিসের ক্ষেত্রে মনে রাখবেন। প্রথমত হচ্ছে দেশ, এরপর হচ্ছে জাতি, এরপর হচ্ছে ভাষা। এই তিনটা জিনিসের সবসময় রস্বীকার বসে এবং এই তিনটা জিনিসের ক্ষেত্রে কখনোই দীর্ঘিকার বসে না। এই তিনটা জিনিসের ক্ষেত্রে কখনোই কি বসে না? দীর্ঘিকার বসে না। তাহলে আমরা যদি আরেকবার একটু বলি যে দেশ, জাতি, এরপর হচ্ছে ভাষা, এই তিনটা জিনিসে সবসময় কি বসে বলেন? রস্বীকার বসে। ঠিক আছে, ওকে। তো আসেন খেয়াল করে দেখেন, একজন বলেছে যে ফ্রি দেওয়া উচিত। বই কি ফ্রি দেওয়া হচ্ছে নিস ভাই? মানে আমার কি ঠেকা লাগছে যে আমি মানুষ বই মানে নিজের পকেটের টাকা খরচ করে করে আপনাদেরকে বই ফ্রি দিব? এটা কোনো কিছু হইলো বলেন? ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যারা বই অর্ডার দিচ্ছেন এখনো পান নাই, পেয়ে যাবেন, কোনো চিন্তার কোনো কারণ নাই। এক সপ্তাহের ভিতরে, যদি এমন হয় যে 4-5 দিন হয়ে গেছে, তাহলে অ্যাটলিস্ট এক সপ্তাহ অপেক্ষা করেন, তারপর না পেলে আমার সাথে যোগাযোগ করেন। ওকে, আচ্ছা। তো আসেন আমরা যেখানে ছিলাম, তো দেশ, জাতি, ভাষা, এই তিনটা জিনিসের সবসময় রসিকের বসে। আসেন আমরা একটু উদাহরণ দেখি। যেমন খেয়াল করে দেখেন, ফার্সি একটা ভাষা, এখানে রসিকার। আমি যদি বলি বাঙালি, এখানে একটা জাতিকে বোঝাচ্ছে, এটা রসিকার। ব্যাপারটা ভালো করে খেয়াল করেন। আমি যদি বলি আরবি, এই আরবি এটা একটা ভাষা, এখানে কি বসবে? রসিকার বসবে। তুর্কি এটা একটা ভাষা বা তুর্কি জাতি হতে পারে, এখানে কি বসবে? রসিকার বসবে। ইংরেজি এটা একটা ভাষা, ইংরেজি, এখানে কি বসবে? রসিকার বসবে। তাহলে দেশ, জাতি, ভাষা, এই জিনিসগুলোতে সবসময় রসিকার বসবে। ঠিক আছে, আচ্ছা। তো জিনিসটা আমার মনে হয় যে ক্লিয়ার। আমি যদি বলি যে চিলি, এখানে কি বসবে? রসিকার বসবে, দেশের নাম। তাহলে এই জায়গাগুলোতে আমরা রসিকার বসাবো, কিন্তু মনে রাখবেন তিনটা দেশ আছে যেগুলো দেশের নাম হলেও তিনটা দেশ দীর্ঘিকার বসে। যেমন প্রথমত 1 নাম্বার চীন, 2 নাম্বার শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, ওকে। আর 3 নাম্বার হচ্ছে মালদ্বীপ, মালদ্বীপ। তো এই তিনটা দেশে মনে রাখবেন দীর্ঘিকার হয়। প্রথমত চীন বানানটা নিয়ে একটু বিতর্ক আছে, সেটার আলোচনা যাচ্ছে না। শ্রীলঙ্কা এটা কিন্তু ঠিক আছে, শ্রী বানানে কিন্তু দীর্ঘিকার দিই সেই হিসেবে। মালদ্বীপ, দ্বীপ বানানে কিন্তু দীর্ঘিকার দিই। সুতরাং এই তিনটা বানানে আমরা দীর্ঘিকার দেখতে পাই। আদারওয়াইজ পৃথিবীর যত দেশ আছে সব দেশের ক্ষেত্রে আমরা কি বসাবো? রসিকার বসাবো। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, দেশ, জাতি, ভাষা, এই তিনটাতে রসিকার। তিনটা দেশ আছে, চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই তিনটা দেশের ক্ষেত্রে আমরা দীর্ঘিকার বসাবো। আমাকে একটু জানিয়ে দিবেন যে এই নিয়মটা আপনার কাছে ক্লিয়ার কিনা। ওকে ঠিক আছে, জি বইতে সুন্দরভাবে সাজানো আছে।
ঠিক আছে, ওকে, গুড, ভেরি গুড। স্যার বানানে আজকে প্রথম ক্লাস না, আমন্ত্রণ নিমন্ত্রণ দুইখানেই কি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে? না, আমন্ত্রণে থাকে না, নিমন্ত্রণে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। আপনাদেরকে দেখেন, বানানের বইটা না হওয়া পর্যন্ত, মানে বানানের বই বের হয়েছে তারপর আপনাদের বানানের ক্লাস নিচ্ছি। বানানের উপর ক্লাস হবে, মানে শুদ্ধিকরণের উপর ক্লাস হবে। তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই ক্লাসগুলো করার সময় সেম জিনিসগুলো আপনাদের কাছে যদি বানান বিদ্যা বইটা যদি থাকে, বানানের নিয়মে গেলে আরো ডিটেলস সেখানে আরো উদাহরণ দিয়ে দেওয়া আছে। তো বইটা আপনারা হাতে রাখবেন, তাহলে আপনাদের জন্য হেল্প হবে অনেক বেশি। তো আমাকে একটু আর্লি জানিয়ে দিন যে আপনাদের কাছে এই নিয়মটা পরিষ্কার কিনা, এই নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। তাহলে আমি চলে যাব এর পরের নিয়মে, আমি চলে যাব। এই নিয়মটা ক্লিয়ার হলে আমি চলে যাব এর পরের নিয়মে, আপনাদের থেকে আমি চলে যাব এর পরের নিয়মে। আশা করি এই নিয়মটা আপনারা সবাই ক্লিয়ার। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, গুড, ভেরি গুড। আচ্ছা স্যার, বইটা কিভাবে অর্ডার করবো? বইটা অর্ডার করবেন তানভীর স্যার পেজে, ফেসবুকে গিয়ে বাংলাতে লিখবেন তানভীর স্যার। এই তানভীর স্যার পেজের ইনবক্সে গিয়ে বইটা অর্ডার করতে হবে। আমার আইডিতে অনেকেই নক দেন, নক দিয়ে লাভ নাই। তো আপনি ওইভাবেই করতে হবে। ওকে, এইবার আসেন, খেয়াল করে দেখেন পরের নিয়ম। পরের নিয়ম হচ্ছে আলী, অঞ্জলি, এরপর হচ্ছে আবলি। আলী, অঞ্জলি, আবলি, এই তিনটা প্রত্যয় থাকলে সেক্ষেত্রে রসিকার বসে। অর্থাৎ এই তিনটা প্রত্যয়যুক্ত শব্দে সবসময় কি বসে? রসিকার বসে। আসলে আমরা ব্যাপারটা একটু খেয়াল করে দেখি। যেমন আমি যদি বলি মিতালি, তো এখানে কি বসবে? এখানে বসবে রসিকার। আমি যদি বলি খেয়ালি, এখানে কি বসবে? এখানে বসবে রসিকার। আমি যদি বলি সোনালি, এখানে কি বসবে? এখানে বসবে রসিকার। ওকে, আমি যদি বলি রূপালী, তাহলে রূপালীতে কি বসবে? রসিকার বসবে। এই আলী প্রত্যয় যুক্ত যে শব্দগুলো আছে, এগুলো সবগুলোতে রসিকার বসে। ওকে, অঞ্জলি যখন যুক্ত থাকবে, যেমন খেয়াল করে দেখেন, হতে পারে যে শ্রদ্ধাঞ্জলি, ওকে, হতে পারে যে পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, এগুলোতে কি বসবে? রসিকার বসবে। হতে পারে যে জলাঞ্জলি, হ্যাঁ, এগুলোতে অলওয়েজ রসিকার বসবে। এরপর আসেন আবলি যখন যুক্ত থাকবে তখন রসিকার বসবে। যেমন হতে পারে যে তথ্যাবলি, রসিকার বসবে। যেমন হতে পারে যে নিয়মাবলী, নিয়মাবলী, রসিকার বসবে। বিষয়াবলী। তাহলে জিনিসটা আমার মনে হয় যে ক্লিয়ার। এই নিয়মটা বুঝতে পেরেছেন কিনা? এখন অনেকে বলবেন ভাইয়া সোনালী ব্যাংকের বানানে তো সোনালী বানানটা তো এভাবে দীর্ঘিকের দিয়ে দেওয়া থাকে, রসিকের দিয়ে দেওয়া থাকে না। মনে রাখবেন, ব্যক্তি প্রতিষ্ঠানের নাম যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে ওইভাবেই লিখতে হবে, এটাকে আর পরিবর্তন করা যাবে না। সোনালী ব্যাংক, তারা তাদের ব্যাংক প্রতিষ্ঠা লগ্ন থেকে নামটা দীর্ঘিকের দিয়ে লিখতো, কাজে ওইভাবে লেখা যাবে। তেমনি ভাবে রূপালী ব্যাংক। তো ব্যক্তি প্রতি এই নিয়মটা আমরা আলোচনা করব। তো আমার মনে হয় যে এই নিয়মটা আপনাদের ক্লিয়ার, যে আলী, এরপর হচ্ছে অঞ্জলি, এরপর হচ্ছে আবলি, এই তিনটা প্রত্যয়যুক্ত শব্দে সবসময় রসিকার বসে। আমাকে একটু বলেন তো এই নিয়মটা ক্লিয়ার কিনা? প্রত্যয় কি? প্রত্যয় হচ্ছে যেটা শব্দের পরে বসে। ঠিক আছে, শব্দের পরে বসে যেটা নতুন শব্দ তৈরি করে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। তো এই তিনটা শব্দাংশ, মানে প্রত্যয় যদি না বুঝেন তাহলে এইভাবে বলি যে এই তিনটা শব্দাংশ শব্দের পরে বসলে সেগুলোর তো সবসময় রসিকার বসে। ওকে, সবাই ক্লিয়ার? ক্লিয়ার, ওকে, গুড, ভেরি গুড, ফাইন। খুবই সিম্পল এবং সাদামাটা নিয়ম, একদম সহজ নিয়ম। ওকে, ফাইন। এবার আসলে আমরা পরের নিয়মে চলে যাই। পরের নিয়মটা খুব গুরুত্বপূর্ণ। পরের নিয়মে কি বলা হচ্ছে খেয়াল করেন। পরের নিয়মে বলা হচ্ছে লেখক, এরপর হচ্ছে কবি, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যা লেখা থাকে তাই লিখতে হবে। অর্থাৎ ওই যে একটু আগে বললাম, সোনালী প্রমিত বানানে যখন আপনি যখন লিখবেন, তখন প্রমিত বানানে লিখতে গেলে আপনাকে এই সোনালী বানানটা আপনাকে এভাবে লিখতে হবে। কিন্তু ওই যে ব্যাংক প্রতিষ্ঠানের নাম যখন হয়ে যাবে তখন আপনাকে আবার সোনালী বানানটা এইভাবে লিখতে হবে। তেমনি ভাবে ব্যক্তির নামের বেলায়ও এই কথাটা খেয়াল করতে হবে। যেমন আমরা আধুনিক বাংলা অভিধান অনুযায়ী কাজী বানানটা শুদ্ধ হচ্ছে এরকম, কাজী, রসিকের দিয়ে। কিন্তু যখন আমরা কাজী নজরুলের নাম যখন লিখবো তখন আমরা এইভাবে দীর্ঘিকের দিয়ে লিখতে হবে। অর্থাৎ ব্যক্তি, কবি, সাহিত্যিক, লেখক, তাদের নাম যেভাবে লিখেছেন, যেভাবে লিখেছেন ওইভাবেই আপনাকে লিখতে হবে। অর্থাৎ নামগুলোর আর পরিবর্তন করা যাবে না। এটা খুব সিম্পল নিয়ম। এখন মনে রাখবেন এই জিনিসটাতে একটা ব্যাপার আছে। তার মানে আপনি বাচ্চা কাচ্চার নাম এই যে কোনো ভাবে রেখে দিবেন, ব্যাপারটা এমন না। বাচ্চা কাচ্চার নাম যখন রাখবেন, একটা সময় বানানের নিয়ম ছিল না, তখন যে যার মতো করে লিখতো। এখন বানানের নিয়ম আছে, এই জন্য আপনাদের কারো যদি বাচ্চা কাচ্চা হয়ে যায়, তাহলে বাচ্চা কাচ্চার নাম চেষ্টা করবেন আধুনিক প্রমিত বানান, শুদ্ধ বানানটা লেখার জন্য। এখন আপনার মনে করেন আপনার বাচ্চার নাম আপনি মনে রাখবেন সবুজ, এখন সবুজ বানান নর্মালি এরকম হয়। এখন আপনি কি করলেন, না আমি সবুজ বানান, আমি তালেব বেশ বয় দীর্ঘকার, তারপর হচ্ছে কি বর্গীয় জ দিলাম, তাহলে ভাই এটাও তো সবুজ উচ্চারণ। তো ব্যাপারটা হচ্ছে মানে আনকমন করতে গেলে আসলে আনকমন করবেন না, মানে যেটা শুদ্ধ এটাই লেখার জন্য ট্রাই করবেন। ওকে,
তো আমার মনে হয় যে ক্লিয়ার এই ব্যাপারটা। ওকে, এরপর আসেন পরের নিয়ম। পদের শেষে জিবি বানানে দুইটা দীর্ঘিকার হয়, এটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম। পদের শেষে জিবি বানানে, এখানে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, পদের শেষে বলেছেন, পদের শেষে বলেছে। যেমন আসেন হতে পারে যে পরজীবী, খেয়াল করেন দুটো দীর্ঘিকার হবে। যেমন হতে পারে পেশাজীবী, দুটো দীর্ঘিকার হবে। যেমন হতে পারে শ্রমজীবী, শ্রমজীবী দুটো দীর্ঘিকার হবে। হতে পারে মৎস্যজীবী, দুটো দীর্ঘিকার হবে। চাকরিজীবী, মনে রাখবেন এই টাইপ শব্দের শেষে যখন জীবী যখন বসে তখন দুটো দীর্ঘিকার হয়। ফাইন, এইবার আসেন আমরা এখন যেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। ধরেন আমি একটা শব্দ লিখলাম, অপশন ক আমি লিখলাম জীবিকা, খেয়াল করেন জীবিকা। 2 নাম্বার লিখলাম জীবিকা, বলেন কোন বানানটা শুদ্ধ। 3 নাম্বার লিখলাম, দেখেন একটা বানানকে কত ভাবে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। ওকে, এরপর লিখলাম জীবিকা, বলেন এখানে কোন বানানটা শুদ্ধ, দেখি পারেন কিনা। দ্রুত ঝটপট সবাই একটু উত্তর করেন, কোন বানানটা শুদ্ধ, জীবিকা বানান কোনটা শুদ্ধ। দেখি পারেন কিনা। গুড, ভেরি গুড, ভেরি গুড, সবার উত্তর মোটামুটি ভুল। আপনাদেরকে বলেছি সবাই এখন এটা উত্তর করতেছেন, যারা এটা উত্তর করতেছেন খ তাদেরটা ভুল। তারা চিন্তা করতেছেন যে এখানে তো জিবি বানানের দুইটা দীর্ঘিকার আছে। আরে ভাই, বলেছি পদের শেষে জিবি বানান, এই জিবি কি পদের শেষে না শুরুতে? এখানে প্রত্যেকটা জিবি বসেছে পদের শেষে, কিন্তু এখানে যে জিবিটা বসেছে এটা কিন্তু পদের শেষে বসে নাই ভাই। এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, এই জিবি পদের শেষে বসে নাই। কি হয় না বলেন, এই জিবি পদের শেষে বসে নাই। কাজেই এই যে জিবিটা আছে এই জিবি কিন্তু এই নিয়ম অ্যাপ্লাই করলে হবে না। তার মানে এটা প্রথমত বাদ। জীবিকা বানান শুদ্ধ যেটা সেটা হচ্ছে প্রথমটা দীর্ঘিকার পরটা রসিকার, প্রথমটা দীর্ঘিকার পরটা রসিকার, ঠিক আছে। ওকে, তাহলে জিনিসটা ক্লিয়ার। ওকে, একজন বলছে একটু স্লো বলেন, নোট করতে পারতেছি না। নোট করবেন, জাস্ট রুলটা লিখে দুই একটা উদাহরণ লিখবেন। এখন আমি তো অনেক উদাহরণ লিখেছি, আপনি এত উদাহরণ লিখবেন না, আপনি দুই একটা উদাহরণ লিখবেন, একটা দুইটা উদাহরণ লিখবেন। সবকিছু নোট করতে গেলে তো সম্ভব না, তাহলে আমি 2 মিনিট এটা বুঝে 2 মিনিট আপনার লেখার জন্য বসে থাকা লাগবে, তাই না? তো নোট করার থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে ক্লাসে আপনার মনোযোগ ঠিক রাখা। ওকে, তো আমাকে একটু বলেন এই ব্যাপারটা ক্লিয়ার কিনা, তাহলে আমি পরের কনসেপ্টে চলে যাব। আমাকে একটু বলেন যে এই ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার কিনা। দ্রুত এই ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন তো। ওকে ফাইন, ওকে সবাই ক্লিয়ার, ফাইন, গুড, ভেরি গুড। ওকে, এইবার আসেন, রেপের পর ব্যঞ্জন বর্ণে দিতে হবে না। এটার মানে কি রেপের পর ব্যঞ্জন বর্ণে দিতে হবে না? অর্থাৎ ধরেন আমি লিখলাম কার্য, এখন এই যে কার্য বানানটা আছে এখানে দেখেন একটা রেপ আছে, এই রেপ যেহেতু আছে তার মানে এই যে জটা আছে এই জয়ের দুইবার হবে না। এখন জ জফালা এগুলো একই জিনিস। এখন অনেকে এইভাবে লিখে কার্য, এই বানানটা ভুল ভাই। কেন এই বানানটা ভুল? কারণ এখানে রেপ আছে, রেপের পর আপনি আবার এখানে তো একটা জ আছে, এরপর আপনি আবার জ আনলেন, মানে জ মানে কি জফালা। এটা ভুল, টোটালি এটা ভুল, বুঝতে পেরেছেন? আচ্ছা, তেমনি ভাবে হতে পারে কি ধৈর্য, তাহলে ধৈর্য আপনি খেয়াল করে দেখেন ধৈর্য এটা, কিন্তু যদি আপনি এই ধৈর্য বানানটা এইভাবে লিখেন এটা কিন্তু ভুল। কারণ এখানে রেপ আছে, রেপের পর আপনি আবার জফাল আনতেছে, মানে রেপ যদি থাকে যেই বর্ণটার সাথে রেপ যুক্ত হয় ওই বর্ণটা আর দুইবার বসে না, বা ওই বর্ণের কার ফলা এগুলো আর দুইবার দ্বিতীয়বার বসে না। এখন আপনারা আমাকে বলেন প্রথম বানান আমি লিখলাম যে, প্রথম বানান আমি লিখলাম, খেয়াল করেন প্রথম বানান লিখলাম যে, দুইটা বানান লিখি দেখি আপনারা একটু ট্রাই করেন। ক আমি লিখলাম যে কার্যালয়, কোন বানানটা শুদ্ধ? খ আমি লিখলাম কার্যালয়, বলেন কোন বানানটা শুদ্ধ, এখানে কোন বানানটা শুদ্ধ? অর্থাৎ প্রথমটাতে জফালা আছে পরেরটাতে জফালা নাই, প্রথমটাতে জফালা আছে পরেরটাতে জফালা নাই, বলেন কোনটা কোনটা শুদ্ধ? দ্রুত দ্রুত রেসপন্স করেন। স্যার চাকরি নাকি চাকরি, চাকরি বানানে সবসময় রসিকার বসে, কখনোই চাকরি বানানে দীর্ঘিকার বসে না।
গুড, ভেরি গুড, সবাই উত্তর করতেছেন, দারুন দারুন। সো কি হবে বলেন, সঠিক উত্তর কি হবে? ওকে গুড। তো সঠিক উত্তর হবে শেষেরটা, কারণ যেহেতু কার্য বানানেই জফলা বসে না, তার মানে কার্যালয় বানানেও কখনো কি বসবে না, জফলা বসবে না। ওকে ওকে ফাইন। এইবার আসেন আরেকটা ধাঁধাতে আপনাদেরকে একটু ফেলি, বলেন এই ধাঁধাটা দেখি পারেন কিনা। ধরেন প্রথম প্রথম বানান আমি লিখলাম দৈর্ঘ্য, দ্বিতীয় বানান আমি লিখলাম দৈর্ঘ্য, দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রস্থ বলে না, বলেন প্রথমটাতে জফলা নাই, পরেরটাতে জফলা আছে, বলেন কোন বানানটা শুদ্ধ, কোন বানানটা শুদ্ধ? হ্যাঁ, এইবার অনেকেই একটা একটা ঝামেলায় পড়বেন। গুড, এখন যারা এইটার উত্তর করেছেন ক, তাদের উত্তর ভুল। এখানে এটা কিন্তু খ উত্তর হবে, কারণ এখন বলবেন ভাইয়া এখানে কেন রেপের, এখানে তো রেপ আছে, তাহলে এখানে কেন দ্বিত্ব হয়েছে? ভাইরে এখানে কই দ্বিত্ব হয়েছে? এখানে তো গ আর একটা জ, তার মানে দ্বিত্ব কই হলো? এখানে তো ডিফারেন্ট ডিফারেন্ট বর্ণ, কিন্তু এইখানে দেখেন সিমিলার বর্ণ, আর এখানে ডিফারেন্ট বর্ণ, তার মানে এটা শুধু সিমিলার বর্ণের ক্ষেত্রে এই কাজটা হবে। দ্বিত্ব হবে মানে যেটার সাথে যুক্ত হয়েছে এটা দ্বিত্ব হবে। এখন এখানে তো গ আর জ, এখানে তো ডিফারেন্ট বর্ণ, কাজে এখানে সঠিক উত্তর কোনটা বলেন তো? এখানে কিন্তু শেষেরটা। এখানে অনেকে এই নিয়ম মনে করে এখানে কিন্তু ক উত্তর করবেন। ওকে আচ্ছা, এইবার আসেন খেয়াল করে দেখেন, এই নিয়মটা একটু ভালো করে বুঝেন। এই নিয়মে বলা হচ্ছে যে সন্ধির ক্ষেত্রে, মানে সন্ধির ক্ষেত্রে দ্যাটস মিন সন্ধি সাধিত শব্দের ক্ষেত্রে বলা হচ্ছে যে পূর্ব পদের শেষে ম, মানে এই যে ধরেন দুইটা পদ, এটা একটা পদ এটা একটা পদ, তাহলে এটা হচ্ছে পূর্ব পদ, এই পূর্ব পদের শেষে, এই পূর্ব পদের শেষে যদি ম থাকে, কি থাকে ম, এবং পরপদের শুরুতে এই বর্ণগুলো যদি থাকে ক খ ঘ ঘ, অর্থাৎ এই যে পরপদটা থাকে পরপদের এই ঠিক শুরুতে যদি এই বর্ণগুলো থাকে ক খ ঘ ঘ থাকে, তাহলে কি হবে? তাহলে অনুস্বার বসবে। এখন ব্যাপারটা আমি আপনাকে ক্লিয়ার করি, দুইটা বানান আপনারা একটু ট্রাই করেন। প্রথম বানান ধরেন আমি লিখলাম অহংকার, অহংকার এই একটা বানান। দুই নাম্বার বানান আমি লিখলাম অহংকার, এই একটা বানান। তাহলে বলেন তো কোন বানানটা শুদ্ধ? আপনার কাছে কোনটা শুদ্ধ বলে মনে হয়? আপনার কাছে কোনটা শুদ্ধ বলে মনে হয় আমাকে একটু বলেন, মানে কোনটা শুদ্ধ বলে মনে হয়, ক নাকি খ? আবার বলছি, বানানের ক্লাসগুলো করার আগে যারা বানান বিদ্যা বইটা অর্ডার দেন নাই, দয়া করে বইটা একটু অর্ডার দিয়ে রাখেন। বইটা কুরিয়ার চার্জ সহ মাত্র 200 টাকা। তানবিসা যে পেজ আছে, পেজে যোগাযোগ করে অবশ্যই সবাই বইটা অর্ডার করে নিজের কাছে রাখবেন। ওকে ওকে বলেন। ওকে সো খেয়াল করেন এভরিওয়ান, সো এইখানে এই নিয়মটা বোঝার জন্য আমাদেরকে এই দিকে একটু ফোকাস করতে হবে। এগুলো সন্ধি সাধিত শব্দ। শব্দটাকে আমি যদি বিশ্লেষণ করি তাহলে পাই অহম যোগ কার, অহম যোগ কার, অহংকার। তাহলে দেখেন তো প্রথম পদের এই যে দেখেন পূর্ব পদের শেষে ম আছে না নাই, এই যে অহম। এরপর দেখেন পরপদের শুরুতে ক খ গ, তাহলে দেখেন এই যে পরপদের শুরুতে কি আছে, ক আছে। তার মানে অহংকার বানান এইটা ভুল আর এইটা শুদ্ধ। এরকম অনেকগুলো বানান আছে আপনারা যেগুলোতে ভুল করেন, যেমন সঙ্গীত বানান আমরা অনেক সময় এরকম লিখি সঙ্গীত, এই বানানটা ভুল, ও গ দিয়ে লিখবেন না। সঙ্গীত এটাকে আমরা বিশ্লেষণ করলে পাই সম যোগ গীত। এবার আপনি খেয়াল করে দেখেন প্রথম পদের শেষে ম আছে, আছে না নাই? আছে। পরপদের শুরুতে গ আছে, আছে না নাই? আছে। দেখেন এই যে গ আছে, তাহলে দেখেন তার মানে এই বানানটা অনুসার দিয়ে হবে, তার মানে কি হবে? সঙ্গীত। এই বানানটা অনুসার দিয়ে হবে, তার মানে কি হবে? সঙ্গীত। কি হবে বলেন? সঙ্গীত। ফাইন, ব্যাপারটা ক্লিয়ার? ওকে তো সিম্পল ব্যাপার, আমার মনে হয় যে ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এইবার এরকম আরো অনেকগুলো বানান আছে, যেমন ভয়ঙ্কর বানান, ভয়ঙ্কর এটাই কিন্তু শুদ্ধ। অলংকার বানান, অলংকার, অলং যোগকার, অলংকার, ঠিক আছে। তো এইটাই বানানগুলোতে কি বসে না, অনুস্বার বসে। কি বসে বলেন? অনুস্বার বসে। আমাকে একটু বলেন তো এই কনসেপ্টটা আপনার কাছে পরিষ্কার কিনা। এরকম আরো একটা বানান আছে শুভঙ্কর, শুভঙ্করের ফাঁকি বলে না, শুভঙ্কর, তার মানে এগুলো তো অনুস্বার বসবে। আমরা কিন্তু এই বানানগুলোতে কিন্তু হর হামেশাই ভুল করি। তো এগুলো কিন্তু আসলে নতুন করে জানার, দেখেন এই জিনিসগুলো পরে কিন্তু আপনার কাছে খুব মজা লাগতেছে না, যে নতুন করে হয়তো অনেক জিনিস জানতেছেন। তো এখানে তো আমরা শুধু পরীক্ষার জন্য পড়াই, বাহিরের জিনিস পড়ার আসলে পড়ানোর সুযোগ হয় না, সময় হয় না।
তো এরকম বাংলা আমাদের মাতৃভাষা, এই ভাষা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, শুদ্ধ লিখতে হবে। না লিখলে আপনি ভাইবে আপনি রিটেন দিবেন, যে কোনো পরীক্ষা দিবেন, লিখতে গেলে আপনার ভুল হবে। এটা কিন্তু খুব মারাত্মক একটা ব্যাপার। এবং এখন সময় থাকতে এই যে পড়তেছেন, এই পড়া জিনিসটাকে আর একটু বেশি করে পড়ে আজীবনের জন্য ক্লিয়ার করে ফেলেন। এই জন্য বইটা অবশ্যই সাথে রাখবেন। ওকে ফাইন, সবাই ক্লিয়ার? ওকে, পরিষ্কার। ওকে গুড, ভেরি গুড। ওকে, এরপর আসেন, শব্দের শেষে বিসর্গ বসে না। আগে একটা সময় ছিল যখন শব্দের শেষে আমরা বিসর্গ বসাতাম। যেমন আমরা বলতাম যে পুণ্যশ্চ, এটা লিখে অনেক সময় কি করতে, এভাবে বিসর্গ দিয়ে দিত। হ্যাঁ, এরপর হচ্ছে কি বস্তুত, এভাবে লিখে এভাবে একটা বিসর্গ দিয়ে দিত শেষে। হ্যাঁ, এরপর হচ্ছে কি প্রথমত, এই প্রথমত লিখে এভাবে বিসর্গ দিয়ে দিত। এরকম শব্দের শেষে বিসর্গ বসে না, এগুলো টোটালি রং। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে আমরা যে এরকম যে নাম লিখে যে এইভাবে যে বিসর্গ দিই, এটা কি সঠিক? এটা সঠিক না ভাই। যদি এখানে বিসর্গ হিসেবে আমরা ব্যবহার করি না, আমরা জ্যোতিষচিহ্ন হিসেবে ব্যবহার করি। নাম রুল এগুলো লিখে আপনি এইভাবে এইভাবে কোলন দিবেন। এখানে বিসর্গ কেন আসবে? রুল লিখবে, এভাবে কোলন দিবেন, এগুলো জ্যোতিচিহ্ন। আর বিসর্গ তো একটা বর্ণ ভাই, এটা কেন দিবেন? বিসর্গের উচ্চারণ হচ্ছে হ। তাহলে আপনি এই যে নাম লিখে বিসর্গ দিচ্ছেন, তখন এটার উচ্চারণ হচ্ছে নাম হ, নাম হ। আবার আমরা অনেক সময় কি করি, আমরা এভাবে মোহাম্মদ লিখি, এইভাবে বিসর্গ দিয়ে দিই, এটাও ভুল। তখন এটার উচ্চারণ কি হয়? মোহ। এটার উচ্চারণ কি হয়? মোহ। না, এটা ভুল। যখন আপনি কোন একটা শব্দকে সংক্ষেপ করবেন, তখন সেখানে সংক্ষেপণ চিহ্ন দিবেন। যেমন মোহাম্মদকে আমরা সংক্ষেপ করি, এই জন্য সংক্ষেপণ চিহ্ন বলা হয় বিন্দু চিহ্ন, এইটা। বা এটাকে বিন্দু চিহ্ন বলা হয়, বা এটাকে সংক্ষেপণ চিহ্ন বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আমরা অনেক সময় লিমিটেড, এটাকে আমরা অনেক সময় এইভাবে লিখি, লিমিটেড, এটা ভুল। আমাদেরকে লিখতে হবে এইভাবে, যেহেতু আমি সংক্ষেপ করলাম এই জন্য সংক্ষেপণ চিহ্ন দিলাম। তাহলে মেইন কথা যেটা ছিল যে শব্দের শেষে বিসর্গ বসে না, এটা বাংলা বানানের নিয়ম অনুযায়ী শব্দের শেষে কি বসে না? বিসর্গ বসে না। আমাকে একটু বলেন এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা। ফাহিম শাহরিয়ার বলেছেন, স্যার এই টপিকের কি পিডিএফ দেওয়া হবে? না ভাই, পিডিএফ দেওয়া হবে না। ওকে, এ পর্যন্ত 5 বার বলা শেষ, কোনো পিডিএফ দেওয়া হবে না। ওকে, আমাকে একটু বলেন জিনিসটা ক্লিয়ার কিনা। স্যার উচ্চারণের কি আলাদা ক্লাস নেবেন? অবশ্যই আলাদা ক্লাস। দ্রুত, ক্লিয়ার কিনা? ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। মানে একদম সহজ কথা, শব্দের শেষে আপনি কখনো বিসর্গ বসাবেন না। ওকে ওকে, সবাই ক্লিয়ার, ফাইন। এর মানে হর্ষ চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে। হর্ষ চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে। যেমন আগে আমরা বলতাম তুই কর, তুই কাজটা কর, এভাবে একটা হর্ষ চিহ্ন দিয়ে দিতাম, দরকার নাই, এটা ভুল। আপনি ডিরেক্টলি এভাবে লিখবেন, তুই কাজটা কর। তারপর আমরা লিখতাম যে কাত, কাত হইস, কাত, এভাবে হর্ষ চিহ্ন দিয়ে দিতাম, ভুল এটা। ঠিক আছে? তো এরকম আমরা চাল এভাবে লিখতাম, এইভাবে। তো এখন আর এগুলো দরকার নাই, সহজ কথা, শব্দের শেষে আপনি এভাবে, এই যে হর্ষ চিহ্ন যেটা আছে, এটা শব্দের শেষে আপনাকে বর্জন করতে হবে। শব্দের শেষে কখনো কি বসে না? হর্ষ চিহ্ন বসে না। এটা খুব সিম্পল নিয়ম, লিখে নেন যে একটা নিয়ম আছে বাংলায়। নিয়মটা কি? যে শব্দের শেষে হর্ষ চিহ্ন বসে না। বলেন। এটা খুব সিম্পল, এটা বুঝার কিছু নাই। শব্দের শেষে আপনার মানে যথাসম্ভব আপনাকে হর্ষ চিহ্ন কি করতে হবে? বর্জন করতে হবে। ওকে, আচ্ছা। এরপর আসেন, খেয়াল করে দেখেন, ঊর্ধ্বকমা বর্জন করতে হবে। ঊর্ধ্বকমা আমরা একটা সময় দিয়ে থাকি, ঊর্ধ্বকমা। যেমন একটা সময় আমরা এরকম লিখলাম দুরকম, এভাবে একটা কমা দিয়ে দুরকম, এটা ভুল। এটা কখনোই করা যাবে না, আপনি ডিরেক্টলি এভাবে লিখবেন দুরকম। ওকে, এইটা এটা সিস্টেম। ঊর্ধ্বকমা আপনি কখনোই কি করবেন না? দিবেন না। আমরা বলি যে এ কথা, এ কথা না, দরকার নাই। এই ঊর্ধ্বকমা জিনিসটা বর্জন করতে হবে। তাহলে হর্ষ চিহ্ন বর্জন করতে হবে, ঊর্ধ্বকমা বর্জন করতে হবে, হর্ষ চিহ্ন বর্জন করতে হবে। এরপর হচ্ছে কি? ঊর্ধ্বকমা বর্জন করতে হবে। ক্রিয়াপদের না আলাদা ভাবে, কিন্তু নিযুক্ত ভাবে। যেমন আমি যদি বলি আমি, তুমি কাজটি করো, এই করো ক্রিয়াপদের সাথে নাটা আলাদাভাবে বসে। আমরা অনেক সময় এভাবে লিখে ফেলি, করো না, নাই তাহলে এর লিখবেন না, তাহলে তো ভাই করোনা ভাইরাস হয়ে গেল, তাই না? তো নাটাকে ক্রিয়াপদের সাথে সবসময় নাটা আলাদা বসবে। তাহলে আমি যদি বলি যে যাব না, আমি যাব না, এটা 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 শুদ্ধ। কিন্তু বলা হচ্ছে কিন্তু নিযুক্ত হয়ে বসবে। যেমন আমি যদি বলি যে তুমি যাওনি, এই নিটা কিন্তু এইভাবে যুক্ত হয়ে বসবে। তাহলে না আলাদা, নি যুক্ত হয়ে। যেমন আমি যদি বলি আমি খাবো না, তাহলে খাবো নাটা আলাদা। আমি যদি বলি তুমি খাওনি, তাহলে খাও, এরপর হচ্ছে কি? নিটা যুক্ত হয়ে।
তাহলে জিনিসটা আমার মনে হয় যে ক্লিয়ার, যে ক্রিয়াপদের সাথে নাটা আলাদা বসবে, নিটা যুক্ত হয়ে বসবে। আমাকে একটু বলেন এই ব্যাপারটা ক্লিয়ার কিনা। ক্রিয়াপদের সাথে প্রায় বলা হয় যে বাংলা একাডেমি বানান পরিবর্তন করেছে, সেটা সম্পর্কে আপডেট থাকার উপায় কি? সেটা সম্পর্কে আপডেট থাকার উপায় তো ভাই আপনার বলেই দিলাম, যে আমাদের যে বইটা আছে ওইটা একেবারে সর্বশেষ বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের যত পরিবর্তন যত কিছু আছে সবকিছুর ব্যাখ্যা ট্যাখ্যা সহ সবকিছু ওখানে দেওয়া আছে, ওইটা একটু সংগ্রহ করে রাখেন। ওকে, আমাকে একটু বলেন এই নিয়মটা ক্লিয়ার কিনা, যে ক্রিয়াপদের সাথে না যে অব্যয়টা আছে অব্যয়টা সবসময় আলাদা, নি যে অব্যয়টা আছে এটা সবসময় যুক্ত হয়ে বসবে। ক্লিয়ার? ওকে গুড, ভেরি গুড, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ক্লিয়ার। ওকে, খুব সিম্পল, খুব সহজ জিনিসটা। ওকে ফাইন, একটু রেসপন্স করতে হবে। আচ্ছা এরপর আসেন কারি ও কারি, এই দুইটা বানান আমাদেরকে একটু জানতে হবে। তো মনে রাখবেন যে ব্যক্তি বুঝালে এই কারি বানানে দীর্ঘিকার হয়, ব্যক্তি, কেবল ব্যক্তির ক্ষেত্রে কারি বানানে দীর্ঘিকার হয়, আর ব্যক্তি ছাড়া বাকি সব ক্ষেত্রে কারি বানানে রসিকার। তাহলে এইবার আবার বলছি ব্যক্তির ক্ষেত্রে দীর্ঘিকার। এইবার আপনারা আমাকে একটু বলেন তো, আমি যদি বলি সরকারি, তাহলে বলেন, আপনি কমন সেন্স দিয়ে উত্তর করেন, সরকারি ক নাম্বার বানান? এটা 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 সঠিক? খ। সরকারি, বলেন কোনটা সঠিক? সরকারি, বলেন কোন বানানটা সঠিক? আবার বলছি ব্যক্তির ক্ষেত্রে কারি বানানে দীর্ঘিকার, আর ব্যক্তি ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে রসিকার। তাহলে বলেন সরকারি বানান কোনটা সঠিক? স্যার সন্ধি প্রকৃতি তো হর্ষচিহ্ন হবে, অবশ্যই হবে। আমি বলছি যে শব্দের শেষে হর্ষচিহ্ন হবে, সন্ধি প্রকৃতি এগুলো তো মানে বিচ্ছেদ করলে তখন তো এমনিতেই বসবে। আচ্ছা ঠিক আছে, তো এটা খুব সিম্পল না? দেখেন সরকারি, এখন সরকারি মানে কি ব্যক্তিকে বুঝাচ্ছে বলেন? অবভিয়াসলি না। সরকারি মানে কি ব্যক্তিকে বুঝাচ্ছে? অবভিয়াসলি না। তার মানে সরকারি বানান এখানে খটা সঠিক। ওকে, তাহলে এইবার আসেন, আপনারা এইবার আসেন, এইবার আপনাদেরকে আবার প্রশ্ন সলভ করাই। তাহলে আসেন এখানে ক নাম্বার বানান আমি লিখলাম যে সহকারী, ঠিক আছে? খ নাম্বার বানান আমি লিখলাম সহকারী, কিন্তু এই সহকারীটা আমি দিলাম দীর্ঘিকার, প্রথমটাতে রসিকার। এইবার বলেন সহকারী বানান কোনটা সঠিক বলেন? সহকারী বানান এখানে কোনটা সঠিক? দ্রুত। ওকে উত্তর করেন, গুড, ভেরি গুড। তাহলে এইখানে খ সঠিক, কারণ সহকারী মানে অ্যাসিস্ট্যান্ট, যে সহায়তা করে, ব্যক্তিকে বুঝাচ্ছে, সো ব্যক্তি বুঝালে কিন্তু সেক্ষেত্রে আবার দীর্ঘিকার হয়, সুতরাং এখানে এটা সঠিক। ওকে, এবার আসেন খেয়াল করে দেখেন, আপনাদেরকে একটু জিনিসটা বুঝাই। দেখেন এই কারি এটা যেহেতু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, এরকম কি কি হতে পারে? এরকম হতে পারে যে চিন্তাইকারী, চিন্তাইকারী কি বসছে দেখেন দীর্ঘিকার বসছে, বুঝতে পেরেছেন? সহকারী দীর্ঘিকার বসছে। ওকে, হামলাকারী, হামলাকারী দীর্ঘিকার বসছে। আর এই কারি কখন হবে? যখন ব্যক্তি বুঝাবে না, যেমন হতে পারে পাইকারি, পাইকারি এখানে রসিকার, দরকারি রসিকার, তরকারি রসিকার। ঠিক আছে, তো আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার। আমাকে একটু বলেন যে খুব এই ইন্টারেস্টিং এই এই মজার এই নিয়মটা আপনি ক্লিয়ার কিনা? এইভাবে কিন্তু আমাদের বানান বিদ্যা বইতে একদম সহজ ভাষায় সাবলীল ভাষায় কিন্তু এইভাবে প্রত্যেকটা মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু খুব সহজেই সমাধান করে দেওয়া আছে। ওকে বলেন এই কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? এই কনসেপ্টটা আপনাদের কাছে পরিষ্কার কিনা আমাকে একটু বলেন তো দ্রুত। ওকে 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 ক্লিয়ার, ওকে গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার, ফাইন, ক্লিয়ার স্যার, ওকে ভেরি গুড, ভেরি গুড, পরিষ্কার। ওকে আসেন এরপরে যাই, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করেন। এই নিয়মে বলা হচ্ছে যে শব্দের শেষে দীর্ঘিকার থাকলে, মানে যদি দেখেন কোন শব্দের শেষে কি আছে? দীর্ঘিকার আছে। যদি দেখেন কোন শব্দের সাথে দীর্ঘিকার আছে এমন শব্দের সাথে এই শব্দ বা শব্দাংশগুলো যুক্ত হলে সেই শব্দগুলো কি? তয় ভ, তা,
ত, কা, নি, গণ, পরিষদ, জগৎ, এরপর হচ্ছে কি জন, বৃন্দ, কুল, সমূহ, বিদ্যা। এইগুলো যদি যুক্ত থাকে, এগুলো যদি কি থাকে যুক্ত থাকে, খেয়াল করেন শব্দের শেষে দীর্ঘিকার আছে, শব্দের শেষে দীর্ঘিকার আছে, শব্দের শেষে দীর্ঘিকার আছে এমন শব্দের সাথে এই শব্দ বা শব্দাংশগুলো যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয় শব্দের শেষে দীর্ঘিকার রসিকার হয়ে যায়। জিনিসটা আমি আপনাকে একটু বলি, ধরেন আমি লিখলাম দাই, এখন দাই বানানে কিন্তু দীর্ঘিকার, কিন্তু এইটার সাথে ধরেন আমি এই যে তয় ভ প্রত্যয় যুক্ত করব, তখন বলা হচ্ছে যে শব্দের শেষে যে দীর্ঘিকারটা থাকে এটা রসিকার হয়ে যায়। যেমন খেয়াল করে দেখেন, এখন দায়িত্ব যখন বলি তখন দেখেন তো এই যে এখানে তয় ভ প্রত্যয় যুক্ত হওয়ার সাথে সাথে শেষের দীর্ঘিকার এখানে কি হয়ে গেছে রসিকার হয়ে গেছে, শেষের দীর্ঘিকার কি হয়েছে রসিকার হয়ে গেছে। আসেন এরকম হতে পারে কি, আমি লিখলাম বিলাসী, এখন বিলাসীতে কিন্তু দীর্ঘিকার, এটা তো কোনো ডাউট নাই। এখন এইটার সাথে আমি যদি এই যে তা প্রত্যয় যদি যুক্ত করি, এবার দেখেন শেষের দীর্ঘিকার রসিকার হয়ে যায়। যেমন খেয়াল করে দেখেন তখন কি হয়ে যায় বিলাসিতা, বিলাসিতা, সিম্পল জিনিস। তাহলে এইবার দেখেন এখানে দীর্ঘিকার এখানে কি হয়ে গেছে রসিকার হয়েছে, এখানে দীর্ঘিকার এখানে কি হয়েছে রসিকার হয়েছে। তো এই নিয়মটা আমার মনে হয় যে আপনারা ক্লিয়ার। তাহলে এইবার আপনারা একটু বলেন তো প্রাণী জগৎ বানান কোনটা হবে, প্রাণী জগৎ এক, 2 নাম্বার প্রাণী জগৎ, বলেন প্রাণী জগৎ, বলেন ক সঠিক না খ সঠিক, দেখি পারেন কিনা, ক সঠিক না খ সঠিক, প্রাণী জগৎ বানান কোনটা হবে বলেন, প্রাণী জগৎ মানে প্রথমটাতে দীর্ঘিকার পরেরটাতে রসিকার, বলেন তো কোন বানানটা শুদ্ধ বলে আপনার কাছে মনে হয়। গুড, ভেরি গুড, ভি, কারণ এখানে জগৎ যুক্ত হয়েছে, এই যে দেখেন জগৎ। ওকে, তো এরকম আসেন আমরা অনেকগুলো উদাহরণ একটু দেখি, তো খেয়াল করে দেখেন উদাহরণগুলো একটু খেয়াল করে দেখেন। প্রথমত মন্ত্রী মন্ত্রিত্ব, দেখেন এই যে তয় ব প্রত্যয় যুক্ত হয়েছে রস্বীকার হয়ে গেছে, দায়ী দায়িত্ব, কৃতি কৃতিত্ব, দেখেন এই যে দীর্ঘিকার হয়ে গেছে, একাকী একাকিত্ব, বিলাসী বিলাসিতা, নিকটবর্তী নিকটবর্তিতা, এই যে তা যুক্ত হওয়ার কারণে এই দীর্ঘিকারটা রস্বীকার হয়ে গেছে। ওকে, আচ্ছা এরপর খেয়াল করে দেখেন, আচ্ছা স্লাইডের পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব, মানে চিন্তার কোনো কারণ নাই, স্লাইডটা আপনাদের কাছে নিয়মগুলো চলে যাবে, আপনারা নোট করতে সুবিধা হবে, যা যা স্লাইড আছে সবকিছু আপনারা পাবেন। মনোযোগী মনোযোগিতা, সহযোগী সহযোগিতা, অংশী অংশিত, এই যে ত যুক্ত হয়েছে, সমী সমিত, অত্যাচারী অত্যাচারিত, ইত প্রত্যয় যুক্ত হয়েছে, অঙ্গী অঙ্গিকা, এই যে কা যুক্ত হয়েছে, অঙ্গী অঙ্গিকা, অবতরণী অবতরণিকা, এই যে কা যুক্ত হয়েছে, বুঝতে পেরেছেন। এইভাবে এই যে প্রাণী প্রাণী জগৎ প্রাণী সমূহ প্রাণীকুল প্রাণীবিদ্যা সবগুলোতে দীর্ঘিকার, নারী নারীগণ, এই যে দেখেন নারী বানানে দীর্ঘিকার, কিন্তু নারীগণ যখন বলবে তখন গণ যুক্ত হওয়ার কারণে এখানে কি হয়ে গেছে দীর্ঘিকার হয়ে গেছে। কর্মচারী বানানে দীর্ঘিকার, কিন্তু কর্মচারী গণ যখন যুক্ত হয়েছে তখন এই দীর্ঘিকার হয়ে গেছে রসিকার। এইবার আমাকে একটু বলেন এই বানান, এই নিয়মটা খুব মজার না, খুব গুরুত্বপূর্ণ এবং খুবই পরীক্ষাতে নিয়ম থেকে পরীক্ষাতে ইউজ পরিমাণে প্রশ্ন আসে। তো আমাকে একটু বলেন তো এই নিয়মটা ক্লিয়ার কিনা। আমি আরেকবার একটু বলছি ভাই, এই ক্লাস করেও যদি আপনার যদি মনে হয় যে বানান বিদ্যা বইটা আপনার জন্য দরকার না, তাহলে আপনাকে কিছু বলার দরকার নেই, কারণ এখানে আমরা পরীক্ষাতে যে নিয়মগুলো আসে কেবল এই নিয়মগুলো পড়ানো হয়, কিন্তু এর বাহিরেও বানান একটা বিশাল বড় জিনিস, এটা আপনাকে রপ্ত করতে হবে একজন বাঙালি হিসাবে। আপনি শুদ্ধ লেখার জন্য হলো আপনাকে এই জিনিসটা রপ্ত করতে হবে, আর সেজন্য আপনার দরকার হচ্ছে এই বইটা, 200 টাকার একটা বই, অনেক টাকা অনেক জায়গাতে নষ্ট করেন, বারবার বলতেছি বইটা একটু সংগ্রহ করে রাখেন, আজীবন কাজে লাগবে, এবং বইটা পড়লে আপনার মন থেকে আমার জন্য দোয়া আসবে। আজকে একটা কথা বলছি যে ভাই বইটা পড়ে আসলে আমি অনেক জিনিস শিখতে পারছি। ওকে, ক্লিয়ার, সিম্পল জিনিস এবং খুব মজার জিনিস, যেগুলো যুক্ত হবে সেগুলো মনে রাখার কোনো ছন্দ আছে, ছন্দ নাই ভাই, এগুলো একটা প্রত্যয় শব্দাংশ, দেখবেন এগুলো কোনো মৌলিক কোনো শব্দ না, এগুলো একটা শব্দাংশ, এগুলো একটু মনে রাখেন। ওকে, এইবার আসেন খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে বলা হচ্ছে যে দন্ত সহজ ত কখন যুক্ত হবে, দন্ত সহজ থ কখন যুক্ত হবে, এই জিনিসটা। আচ্ছা আপনারা একটু বলেন তো ক নাম্বার, ক প্রথমত মুখস্থ এইটা, দ্বিতীয়ত মুখস্থ, বলেন কোনটা হবে, কোন বানানটা শুদ্ধ, অর্থাৎ একটাতে দন্ত সহজ ত, একটাতে দন্ত সহজ থ, বলেন কোনটা হবে। প্রাণী জগৎ বুঝি নাই ভাই, প্রাণীতে তো নর্মালি দীর্ঘিকার, কিন্তু প্রাণীর সাথে যখন জগৎ যুক্ত হয়েছে তখন প্রাণী বানানটা রসিকার হয়ে গেছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা বইয়ে আপনার ছবি না দিলেও পারতেন, এটা একটা ট্রেন্ড এখন, মানে আধুনিক, মানে রিসেন্টলি
মানে যে রাইটাররা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ এরকম রাইটার, তাদের দেখবেন যে সবার বইতে ছবি দেওয়া থাকে। তো আমার মনে হয়েছে যে আমার বইতে আসলে আমার ছবি থাকা দরকার, মানে আমার আমার মনে হয়েছে, আমার ভালো লাগছে বিষয়টা হচ্ছে এরকম। তো আপনারা দেখবেন যে অনেকগুলো বই এরকম এখন হয়, যেমন হচ্ছে বিভিন্ন হচ্ছে আইটি রিলেটেড বইগুলো, আউটসোর্সিং এর জন্য অনেকগুলো বই বের হয়েছে। তারপর হচ্ছে স্পোকেনের মঞ্জেরিন শহীদের অনেকগুলো বই দেখবেন যে উপরে খুব সুন্দর নিজেদের ছবি থাকে। সুলাইমান সুকনের মেবি একটা বই বের হয়েছে, আইমান সাদিকের একটা বই আছে এরকম। তারপর হচ্ছে তাহসানেরও একটা বই আছে এমন। মানে এটা একটা ট্রেন্ড আর কি। যাই হোক, সেটা না ব্যাপার না, আমার মনে হয়েছে এই জন্য আমি দিলাম। এখন এটা অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আচ্ছা ঠিক আছে। তো এখন খেয়াল করে দেখেন মুখস্থ এই 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 জায়গাগুলো তো অনেকে উত্তর করছেন ক, অনেকে উত্তর করছেন খ, অধিকাংশ মোটামুটি সঠিক উত্তর করেছেন। এখানে আমি আপনাদেরকে একটা একটা জিনিস খেয়াল করে দেখি, এই বানানটা সঠিক। কেন এই বানানটা সঠিক জানেন? কারণ দন্ত সহ স্থ ওই শব্দের পরে যুক্ত হয়, আগের শব্দটা যদি মিনিংফুল থাকে, মুখ এটা কিন্তু মিনিংফুল, এই জন্য এখানে দন্ত সহ স্থ যুক্ত হয়েছে। ব্যাপারটা ভালো করে বুঝেন। তাহলে খেয়াল করে দেখেন, এই যে এখানে এই যে দেখেন, এই যে মুখস্থ, এই মুখ একটা মিনিংফুল শব্দ হওয়ার কারণে দন্ত সহ স্থ যুক্ত হয়েছে। কিন্তু যদি মিনিংফুল শব্দ যদি না হতো, তখন কিন্তু দন্ত সহ স্থ যুক্ত হয়েছে। আসলে আমি আপনাকে ব্যাপারটা দেখাই। যেমন দেখেন, এই যে কণ্ঠ মিনিংফুল, গৃহ মিনিংফুল, মধ্য মিনিংফুল, অন্ত মিনিংফুল, এই জন্য এগুলোর সাথে দন্ত সহ স্থ যুক্ত হয়েছে। কিন্তু নিচের গুলো খেয়াল করেন, বয় জফালা মিনিং নাই, গয় রফালা মিনিং নাই, পরা মিনিং নাই, বি মিনিং নাই, মানে ভিন্ন মিনিং নাই, অস্ত এটার কোনো মিনিং নাই। দেখেন এই দন্ত সহস্ত এটা তখন যুক্ত হয় যখন আগের শব্দটা যখন মিনিংলেস হয়, আর যদি মিনিংফুল শব্দ হয় তাহলে দন্ত সহস্থ হবে। এখন আপনারা আমাকে একটু বলেন তো ক নাম্বার দেখি, অনেকে আবার এই জায়গাতে ভুল করবেন। আমি যদি বলি যে ক্ষতিগ্রস্ত এক, 2 নাম্বার আমি বললাম যে ক্ষতিগ্রস্ত, বলেন তো কোন বানানটা আপনার কাছে সঠিক মনে হয়? বানান বিদ্যা বইটি পড়লে বাংলার জন্য আর কোনো বই পড়তে হবে কিনা, এখান থেকে কমন পাবো কিনা? এখান থেকে 1 মার্কও কমন পাবেন না। এটা কি আমি কমন পাওয়ার যে বই ভাই, এটা তো চাকরির বই না। এটা হচ্ছে মানে স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক একটা বই, যে শুদ্ধ লেখার জন্য একটা বই। তো এটা তো কমন পাওয়ার জন্য না, এখান থেকে কমন পাইলেও পাইতে পারেন, বানানোর উপর যদি প্রশ্ন আসে। বাট আমি বলবো 1 মার্কও কমন পাবেন না, তাতে কি হয়েছে? দেখি, এটা তো কমন পাওয়ার বই না ভাই। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন এখানে অনেকেই ভুল করতেছেন, অনেকে এখানে উত্তর করতেছেন এইটা। বাট ভাই মনে রাখবেন, সবাই এই জায়গাতে ভুল করতেছেন ভাই রে। এই যে দন্ত সহস্ত, এটাকে আপনি যদি বাদ দেন তাহলে তো শব্দটা দ্বারা ক্ষতিগ্রহ। এখন ক্ষতিগ্রহ এটার কিন্তু কিন্তু কোনো মিনিং নাই ভাই। ক্ষতির মিনিং আছে, কিন্তু ক্ষতির পরে দন্ত সহস্ত বা দন্ত সহস্থ বসে নাই। দন্ত সহস্ত বা দন্ত সহস্থ এটাকে বাদ দিলে আগের শব্দটা দ্বারা ক্ষতিগ্রহ। এখন ক্ষতিগ্রহ এটার কোনো মিনিং নাই, এই জন্য ক্ষতিগ্রস্ত বানানটা কিন্তু এটা সঠিক। খ নাম্বার যারা উত্তর করেছেন তাদেরটা ভুল, বুঝতে পেরেছেন? এটা কিন্তু মিনিং ক্ষতিগ্রহ, এটার কোনো মিনিং নাই, এটা মিনিংলেস, এটা মিনিংলেস। ওকে, এখন মনে রাখবেন একটা শব্দ, সেটা হচ্ছে এই বিশ্বস্ত, এটা ব্যতিক্রম। বিশ্ব এটার মিনিং থাকলেও কিন্তু শব্দটাতে দন্ত সহস্ত যুক্ত হয়েছে। বিশ্বস্ত, বিশ্ব এটার মিনিং থাকলেও এখানে বিশ্ব দন্ত সহস্ত যুক্ত হয়েছে। ওকে, আমাকে একটু বলেন এই ব্যাপারটা, এই কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, বলেন ক্লিয়ার কিনা, বলেন। দেখেন এইভাবেই কিন্তু পরীক্ষাটা আমাদের প্রশ্ন আসে এবং আমরা কিন্তু ঝামেলা তৈরি করি। ক্লিয়ার কিনা বলেন, দ্রুত দ্রুত। ওকে, ক্লিয়ার। ওকে, তাহলে এখানে একটা ব্যতিক্রম পেলাম, সেটা হচ্ছে বিশ্বস্ত। যদিও বিশ্ব শব্দের মিনিং থাকে, মিনিং থাকলেও, বিশ্ব শব্দের মিনিং থাকলে এখানে দন্ত ষষ্ঠ বসে। ওকে ফাইন। এইবার আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেন, অর্থাৎ কখন বয় দীর্ঘকার বা বয় রসুকার ব্যবহৃত হবে এবং কখন বয় দীর্ঘকার ব্যবহৃত হবে, এই জায়গাতে আমাদের একটা ঝামেলা আছে। এই ঝামেলাটা আমরা একটু ক্লিয়ার করি, খেয়াল করেন। তো খেয়াল করেন, ভূমি বা মাটি রিলেটেড হলে বয় দীর্ঘকার বসে, আর তা না হলে বয় রসুকার বসে। তাহলে ভূমি বা মাটি রিলেটেড হলে সেক্ষেত্রে কি বসে? বয় দীর্ঘকার বসে। আচ্ছা, ব্যাপারটা খেয়াল করে দেখেন, যেমন ভূমি, ভূগোল, ভূমন্ডল, ভূমিকম্প, ভূপৃষ্ঠ, ভূতল, ভূধর, ভূমি, ভূমি ভূমধ্যকারী, ভূগোল, এই যে এখানে ভূলোক, সরি ভূলোক, তাহলে ইত্যাদি শব্দ সময়ের উৎস ভূ বা ভূ, মানে ভূমি বা মাটি সম্পর্কিত। যেমন আপনি খেয়াল, ভূমি মানে তো মাটি, ভূ মানেও মাটি, ভূগোল মানে এটা কিন্তু মাটি সংক্রান্ত, ভূমন্ডল মানে মাটি সংক্রান্ত।
তো যেগুলো ভূমি বা মাটি সংক্রান্ত হয়ে থাকে সেগুলোতে দীর্ঘিকার। কিন্তু অন্যদিকে আপনি খেয়াল করে দেখেন ভুবন, ত্রিভুবন, ত্রিভুজ এগুলো কিন্তু কোনোটাই মাটি সংক্রান্ত না। এই জন্য এগুলোতে আমরা কি ব্যবহার করি, এগুলোতে রস্যকার ব্যবহার করি। তাহলে আমাকে একটু বলেন তো, আমি যেটা বলছি যে ভূমি রিলেটেড হলে বয় দীর্ঘকার, ভূমি রিলেটেড না হলে সেটা বয় রস্যকার। আমাকে একটু বলেন এই কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার কিনা বলেন। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। জিনিসগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং কিন্তু মানে মজা পাওয়ার মতো একটা জিনিস। ওকে 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 ওকে, সবাই ক্লিয়ার, ফাইন। আচ্ছা, এরপর আসলে খেয়াল করে দেখেন কখন খণ্ডত্ব কখন ত হবে, এই জিনিসটা আমি একটু আপনাদেরকে বোর্ডে লিখে বুঝাই। শব্দের শেষে সব সময় অনুস্বার বসবে, যেমন রং। আপনি খেয়াল করে দেখেন শব্দের শেষে সবসময় কি বসবে, অনুস্বার বসবে। একটু ভালো করে খেয়াল করেন, যেমন যেমন রং, খেয়াল করেন রং অনুস্বার বসবে। যেমন গাং অনুস্বার বসবে। যেমন ঢং অনুস্বার বসবে। তো শব্দের শেষে সবসময় অলওয়েজ কি বসবে, অনুস্বার বসবে। কিন্তু মনে রাখবেন এগুলোর সাথে যদি স্বর যুক্ত হয় তাহলে আবার এই শেষের যে অনুস্বারটা আছে এটা ও হয়ে যাবে। যেমন আপনি যদি বলেন রঙের, এখন এই রঙের যখন বলবেন তখন কিন্তু এখানে আবার অনুস্বারটা ও হয়ে যাবে, রঙের, রঙের। আবার যদি বলেন রঙিন, তাহলে এই যে স্বর থাকার কারণে এই যে দেখেন এখানে একার, এখানে ইকার, এই কার চিহ্ন গুলো যখন যুক্ত হবে তখন শেষের অনুস্বার কি হয়ে যাবে, ও হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর আসলে আমি যদি বলি যে গাঙের, তাহলে খেয়াল করে দেখেন গাঙের পারে আমরা বলি না, এই গাঙের তখন কিন্তু আবার কি হয়ে যাবে, ও হয়ে যাবে। ব্যাপারটা আমার মনে হয় বুঝতে পেরেছেন যে শব্দের শেষে সবসময় অনুস্বার বসে, কিন্তু যদি সেটার সাথে কোনো কার যুক্ত হয়, যেমন এই যে বা বিভক্তি যুক্ত হয়, যেমন গাঙের এখানে গাং যোগ এর বিভক্তি যুক্ত হয়েছে, এই জন্য এখানে কি হয়ে গেছে, ও হয়ে গেছে। ব্যাপারটা এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। যেমন আপনি খেয়াল করে দেখেন রং, রঙের, রঙের, রঙিন, ঠিক আছে। গাং, গাঙের, জগৎ, জগতে, দেখছেন এর যুক্ত হয়েছে ভবিষ্যৎ, ভবিষ্যতে। এরপর দেখেন সাক্ষাৎ, সাক্ষাতের, শরৎ, শরতের। সিম্পল জিনিস, ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? অর্থাৎ মূল শব্দের সাথে বিভক্তি ছাড়া সবসময় অনুস্বার বসে। আমরা অনেক সময় রং বানানকে আমরা এভাবে লিখি, এটা কিন্তু ভুল বানান। রং বানান শুদ্ধ বানান এইটা। ব্যাপারটা আমার মনে হয় ক্লিয়ার, বুঝতে পেরেছেন? মানে ব্যাপারটা আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন যে খুব সিম্পল জিনিস, যে শব্দের সাথে কোনো স্বর নাই তার মানে অনুস্বার বলবে। এখন যদি স্বর যুক্ত হয়ে যায়, কার যুক্ত হয়ে যায়, তখন অনুস্বারটা একার ও মানে অনুস্বারটা তখন ও হয়ে যাবে। বিভক্তি কি ভাই, যখন কারক করতে যাবো তখন বলবে। 7টা বিভক্তি আছে, প্রথমায় শূন্য, দ্বিতীয়তে কেরে, তৃতীয়তে দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থীতে কেরে, পঞ্চমীতে হতে দেখেছে। বিভক্তিগুলো একটু পরে রাখবে, ঠিক আছে? এখন বিভক্তি কি সেটা জানার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এইবার আপনি খেয়াল করে দেখেন এখন বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুযায়ী ব্যাং বানানটা আসলে এরকম, যদিও আমরা ছোটবেলা থেকে ব্যাং বানানটা শিখে এসেছি এরকম। এই নিয়ম অনুযায়ী আসলে ব্যাং বানানটা কিন্তু এইটা হয়েছে, এবং শুদ্ধ বানান কিন্তু এইটা ব্যাং। এবং ব্যাঙের বললে তখন সেক্ষেত্রে আপনার এইভাবে আহ ও হবে, ঠিক আছে? তো আধুনিক বাংলা অভিধান অনুযায়ী ব্যাং বানানটা এইটা কিন্তু শুদ্ধ। আমরা বলি না যে বর্ষাকালে ব্যাং ডাকে, এই ব্যাংটা কিন্তু আসলে এটা হবে, ঠিক আছে? ব্যাং, এটা কিন্তু শুদ্ধ, কারণ এখানে কোনো স্বর যুক্ত হয় নাই, কাজে এখানে ও দেওয়ার কোনো মানেই হয় না। তো এসব বিষয় আমাদের বানানবিদ্যা বইতে আরো বিস্তারিত দেওয়া আছে। আচ্ছা, এইবার আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আমরা একটা ব্যাপার নিয়ে খুবই কনফিউজ হয়ে যাই। আপনারা একটা উত্তর করেন তো দেখি। ধরেন আমি লিখলাম ব্যবহার, এখন ব্যবহার বানান এইটা সঠিক, ব্যবহার এটা সঠিক। খ, আমি লিখলাম ব্যবহার, মানে প্রথমটাতে আকার নাই, দ্বিতীয়টাতে আকার আছে। এখন বলেন কোনটা শুদ্ধ, মানে কোন বানানটা সঠিক, উত্তর করেন। বলেন দ্রুত, উত্তর করেন। হ্যাঁ, এইগুলো নিয়ে অনেকে উত্তর করতেছেন ক, অনেকে খ। এগুলি নিয়ে আমরা কিন্তু কনফিউজড যে আসলে কখন বয়ের সাথে মানে বয় জফলার সাথে কখন আকার যুক্ত হবে, কখন হবে না। তো এখানে এই জিনিসটার খুব সুন্দর কনসেপ্ট দেওয়া আছে, সেটা হচ্ছে শব্দের আদিতে যদি বয় জফলা এবং সেটা যদি তৎসম হয়, তাহলে বয় জফলার পর যদি উপসর্গ অ থাকে, মানে উপসর্গের পর যদি অবর্ণ থাকে, তাহলে সন্ধিবদ্ধ শব্দে বয় জফলা হবে, তখন আর আকার হবে না। যেমন খেয়াল করে দেখেন ব্যঞ্জন, এখানে কোনো আকার নাই, কারণ এটাকে বিশ্লেষণ করলে পাই বি যোগ অঞ্জন। এখন দেখেন এই যে বি, এইটার পরে এই যে দেখেন স্বরে আছে, এই জন্য এখানে কি হয় নাই, আকার হয় নাই। তেমনি ভাবে খেয়াল করে দেখেন ব্যক্তি, তাহলে খেয়াল করে দেখেন ব্যক্তি, এটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাই দেখেন ব্যক্ত যোগ ই,
তাহলে দেখেন উপসর্গের পর অ দিয়ে, মানে যদি কোনো স্বর থাকে সেটাই বলছে আর কি। তো এখানে দেখেন একটা ই স্বর আছে, এই জন্য এখানে আর জফলা বসে নাই। এরপর দেখেন ব্যস্ত, বি যোগ অস্ত, এই যে দেখেন স্বরয় আছে। এরপর দেখেন ব্যবস্থা, এই যে দেখেন বি যোগ অবস্থা, এই যে অ আছে। ব্যয়, বি যোগ অয়, ঠিক আছে। ব্যর্থ, এগুলোতে কোনো আকার হবে না, কিন্তু ব্যতিক্রম রয়েছে। এই ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে ব্যথা, ব্যথিত, ব্যথি, এই বানানগুলোতেও কিন্তু আকার নাই। আচ্ছা, তো ব্যতিক্রমটা আপনাদেরকে জানাটা মেইন বিষয় না। তার মানে আমরা কি জানলাম? সন্ধিবদ্ধ শব্দটাকে বিশ্লেষণ করলে যদি আমরা দেখি যে উপসর্গের, সরি সন্ধি না, উপসর্গ, উপসর্গের পরে যদি স্বর থাকে বা স্বরেও থাকে, তাহলে সেক্ষেত্রে বয় জফালা হবে, ঠিক আছে। সেক্ষেত্রে বয় জফালা হবে। আরেকটা নিয়ম আপনাদেরকে একটু বলি, অতৎসম শব্দ বা ইংরেজি শব্দ যেগুলো আছে, এগুলোতে কিন্তু সবসময় বয় জফালা আকার হবে। যেমন আমরা যদি বলি ব্যাংক, এগুলো কিন্তু বাহিরের শব্দ, এই জন্য এগুলোতে কি বসবে? এইভাবে আপনাকে বসাতে হবে, ঠিক আছে। তো এইগুলোতে আপনাকে আবার কি বসাতে হবে? জফলা আকার বসাতে হবে। ওকে, ক্লিয়ার? তো আমার মনে হয় যে ব্যাপারটা বুঝতে পেরেছেন, খুবই সিম্পল বিষয় ছিল। ওকে, এইবার আসেন আমরা এই ব্যাপারটা নিয়ে একটু আমাদের মোটামুটি ক্লিয়ার। তো আমাকে সবাই একটু জানিয়ে দিবেন যে আমাদের আজকের যে ক্লাসটা হলো, এই ক্লাসটা করে আপনার আসলে মানে বানানের নিয়মগুলো আপনার ক্লিয়ার কিনা। যদি আমাদের বানানোর উপর আরো অনেক ক্লাস থাকবে, শুদ্ধিকরণের উপর ক্লাস থাকবে, এরপর হচ্ছে আমাদের প্রয়োগ এবং অপপ্রয়োগের উপর ক্লাস থাকবে, সব বিষয়ের উপরে আমরা ক্লাস করব। তো আমাকে একটু জানিয়ে দিবেন যে আজকের যে ক্লাসটা হলো বানানের নিয়মের উপর, এই ব্যাপারটা আপনার কাছে আসলে কতটুকু ক্লিয়ার, এবং এই জিনিসটা আসলে কতটুকু ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ স্যার। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। শেষে যে নিয়মটা বলছি অনেকে হয়তো বুঝেন নাই, আহ না বুঝার কোনো কারণ নাই। না বুঝার কোনো কারণ নাই, যদি নাও বুঝেন এটা একটু নিয়মগুলো একটু দেখে রাখেন, অনেক গভীর নিয়ম, এই জন্য আমি আপনাদেরকে একটু বলে রাখলাম যে শব্দগুলো মনে রাখেন কোনটাতে জফলা যুক্ত হয় কোনটাতে হয় না। এই মানে না পারলে এটা আমরি কোনো বড় কোনো বিষয় না। এটা আমাদের এরপরের ইয়েতে প্রয়োগ অপপ্রয়োগ এটা আসবে, এই জন্য আমি আর রিপিট করতেছি না। ওকে, নাহলে আরেকবার আপনাদেরকে রিপিট করে বুঝিয়ে দিতাম, তখন ভালো করে বুঝতে পারবো। ওকে, সবাইকে একটু জানিয়ে দেন। ওকে, ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, জি, জি, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।